ভোটের সময় একটি গুপ্ত বাহিনী ডিজিটালি জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল, অভিযোগ প্রধানমন্ত্রীর। নির্বাচনে জয়ের জন্য শরিকদের ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলনের ঐতিহাসিক দিন আজ। ২৪ সালের এই দিনে কোটা নিয়ে চূড়ান্ত রায় দেয় আপিল বিভাগ। এক বছরেও ক্ষত শুকায়নি মাইলস্টোন ট্র্যাজেডির। নিহতের স্বজনদের চোখে এখনো সেই দিনের দুঃস্বপ্ন। ৩৬টি প্রাণের শূন্যতা বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। সফটওয়্যার হ্যাক করে চট্টগ্রাম বন্দর থেকে মদ, সিগারেট সহ নানা পণ্য খালাস। জালিয়াতির কাজে ব্যবহার হচ্ছে কিছু সিএনডিএফ এজেন্ট। মাঠে নেমেছে পুলিশ। স্বৈরাচারের চোখ রাঙানো উপেক্ষা করেই সমমনাদের সাথে নিয়ে ৩১ দফা দিয়ে দেয়া হয়েছিল। সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এমনটাই জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় একটি গুপ্ত বাহিনী ডিজিটালি জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ৫ মাস পার হলেও নানা কারণে জোট সঙ্গীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসতে পারেননি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী ৫ তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল এবং আপনাদের পরিষ্কার, আমি ডিটেলে যাব না, বাট আপনাদের পরিষ্কার মনে আছে যে তারা ১২ তারিখের নির্বাচন এবং ১২ তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল, কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। আমরা এতদিন একসাথে ছিলাম, কেন আমরা আপনাদেরকে ছেড়ে দেব? কোনোই যুক্তি নাই। এতদিন একসাথে ছিলাম, আমরা ইনশাল্লাহ সামনের দিনেও একসাথে থাকবো। হতেই পারে চলতে গেলে মাঝে মাঝে হয়তো একটু এদিক ওদিক হতেই পারে। ঘণ্টাখানেক বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে উল্লেখ করে স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। সরকারকে গুছিয়ে একটা জনগণের কাছে নিয়ে যাওয়ার কাজটা তিনি শুরু করেছেন। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু কাজ শুরু করেছি। একেবারেই অর্থনীতি ধ্বংসের প্রাপ্ত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে গড়ে তোলার জন্য কাজ শুরু করেছেন। এই কথাগুলোই আজকে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলেছেন এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে শরিকদের অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না, তবে প্রতিটি ক্ষেত্রে শরিকদের সঙ্গে আলোচনা করা হবে। সে আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি, তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। এ সময় অন্যান্য দলের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠককে ইতিবাচক হিসেবে তুলে ধরেন। ন্যায্য প্রশ্নে যেমন আমরা সরকারকে সমর্থন করছি, যেসব প্রশ্নের ত্রুটি হচ্ছে, ঘাটতি, দুর্বলতা, সেখানে আমাদের সমালোচনা, সেখানে অবশ্যই আমাদের থাকে। দূরত্ব দূর হবারও কোনো ব্যাপার নেই, আবার নিকটে আসারও কোনো ব্যাপার নেই, কিন্তু সবাই এই ধরনের আনুষ্ঠানিক সভার মধ্যে পরস্পরের প্রতি কল্যাণ বিনিময় করতে চেষ্টা করে, শুভেচ্ছা বিনিময় করে, সেইভাবেই শেষ হয়েছে। সভাটা ভালো ছিল। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আজ ২১শে জুলাই, কোটা সংস্কার আন্দোলনের ঐতিহাসিক দিন। ২০২৪ সালের এই দিনে কোটা নিয়ে চূড়ান্ত রায় দেয় আপিল বিভাগ। এতে ৫৬% থেকে কোটা নামিয়ে আনা হয় ৭%। তবে ১৬ জুলাইয়ের পর ততদিনে নিভে যায় ২ শতাধিক ছাত্র জনতার প্রাণ। আন্দোলন আর কোটা সংস্কারে থেমে থাকেনি, নানা নাটকীয়তার পর রূপ নেয় গণ আন্দোলনে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভারী হয় হতাহতের মিছিল। দেশব্যাপী শাটডাউন, থমথমে ঢাকা। রাস্তায় সেনাবাহিনীর টহল, মোড়ে মোড়ে চেকপোস্ট, কড়া নজরদারি। ২১শে জুলাই ২০২৪, দেশব্যাপী দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ, বন্ধ ইন্টারনেট পরিষেবা। থমথমে এ পরিস্থিতির মধ্যে কোটা নিয়ে ঐতিহাসিক রায় দেয় আপিল বিভাগ। বলা হয়, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ৯৩%, বাকি ৭% নিয়োগ হবে কোটায়। মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান সন্ততি অথবা তাদের নাতি যারা আসবেন তারা মুক্তিযোদ্ধা সংক্রান্ত ৫%। এর মধ্যে মুক্তিযোদ্ধা ৫%,
1% ক্ষুদ্র নৃগোষ্ঠী ও 1% প্রতিবন্ধীর সঙ্গে তৃতীয় লিঙ্গ কোটা নির্ধারণ করা হয়। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গে ওদের জন্য হচ্ছে 1 ভাগ। তবে এই রায়ের আগেই 6 দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ঝরে যায় 2 শতাধিক ছাত্র জনতার প্রাণ। রায়ের দিনেও ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে নিহত হন অন্তত 19 জন, আহত হন অনেকেই। ছাত্রনেতারা এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেন, আদালতের রায় হলেও রক্তের দায় এড়াতে পারবে না সরকার। এছাড়া রাজপথে চলমান হত্যাকাণ্ড ও সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহল। বিকালে 3 সমন্বয়কারী নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় পুনরায় চালু, ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার ও সমন্বয়কারীদের নিরাপত্তার দাবিতে 48 ঘণ্টার শাটডাউন কর্মসূচি স্থগিত করেন। তবে অন্যান্য সমন্বয়করা এই ঘোষণা প্রত্যাখ্যান করে 9 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে নাহিদ দাবি করেন, তাকে অপহরণ করে চাপের মুখে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এদিন হাসপাতালে পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তৎকালীন আইজিপি দাবি করেন, বিএনপি জামাত মিলে দেশবিরোধী তাণ্ডব চালাচ্ছে। বিএনপি জামাত চক্র এই দেশবিরোধী জঘন্য তাণ্ডবলীলা চালিয়েছে, যা দিবালুকের মতো স্পষ্ট। বিকালে বিএনপি মহাসচিব অভিযোগ প্রত্যাখ্যান করে জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন। সরকার নিজেদেরকে রক্ষা করতে বিরোধী দলের উপরে দোষ চাপাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সমস্ত নোংরা খেলা বাদ দিয়ে জনগণের যে দাবি উঠেছে তা মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশবাসীকে স্বস্তি দিন। 2-1 দিনের মধ্যে চলমান পরিস্থিতি স্বাভাবিক হবে দাবি করলেও ওই দিন সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পরের দিনেও কারফিউ চালু রাখার ঘোষণা দেন। র্যাব, পুলিশ, আনসার, কোস্টগার্ড মিলে দেশের পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক হয়ে আসছে। আমরা মনে করি যে কারফিউ যেটা চলছে এটা অব্যাহত থাকবে। জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে 2018 সালে কোটার পরিপত্রটি জারি হয়েছিল। পরে হাইকোর্ট সেটি বাতিল করায় 24-এ জনগণ তা রক্ষার দায়িত্ব নেন বলে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী। জন আকাঙ্ক্ষা ছিল কোটা থাকবে না, তো সেইটার পক্ষে আপনার পরিপত্র একটা জারি হয়েছে। সেই পরিপত্র আপনি আবার যখন বাতিল করে দিচ্ছেন, তখন জন আকাঙ্ক্ষার সামনে তো আপনার আসলে কোনো কিছুই ঠিক না। মানুষের ইচ্ছাই তো উইলই হলো শেষ কথা। 21শে জুলাইয়ের ঘটনা স্মরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা হত্যার পর আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিতে আটকে ছিল না, বরং রূপ নেয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে। যদি 15 জুলাইয়ের মধ্যে দিত, হয়তো ঘটনার প্রেক্ষাপট আরেক রকম হতে পারত। কিন্তু 15 জুলাইয়ের পরে এরকম একটা যৌক্তিক দাবিতে যখন নিরস্ত্র নিরীহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়, শত শত ভাইকে অঙ্গ হারাতে হয়, রক্তাক্ত হতে হয়, তখন এটা আর যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এবং ওই 16 তারিখে আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়েই এই আন্দোলনটা স্বৈরাচার পতনের আন্দোলনে চলে গিয়েছিল। তবে গণঅভ্যুত্থানের পর প্রত্যাশার পুরোপুরি পূরণ না হলেও দেশ ধীরে ধীরে সেই পথে যাচ্ছে বলে উল্লেখ করেন সার্জিস আলম। মুখে যা বলি, মনে এটা ধারণ করতে পারি আমরা সবাই, সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে, তাহলে হয়তো ধীরে ধীরে ওই জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাবো। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের উপর 50% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 30 দিনের মধ্যে কার্যকর হবে এই সিদ্ধান্ত। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ব্যবসা ও শিল্পের স্বার্থ রক্ষায় এই শুল্ক আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, মোটরগাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল আমদানির ক্ষেত্রে কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। নতুন শুল্কের আওতায় থাকছে ওয়াইন, হকি স্টিক, বাণিজ্যিক সিমেন্ট সহ বিভিন্ন ভোগ্য ও শিল্পপণ্য। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় থাকা পণ্যের ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে। এর আগে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, সফটউড, লাম্বার এবং গাড়ির যন্ত্রাংশের উপর বিভিন্ন মাত্রার শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছরেও ক্ষত শুকায়নি। নিহতদের স্বজনদের চোখে এখনও সেই দিনের দুঃস্বপ্ন। সন্তান হারানোর শোকের ভার বয়ে বেড়াচ্ছেন বাবা মা। বিভীষিকা তাড়া করে ফেরে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের। এতদিনেও আলোর মুখ দেখেনি মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনও। অভিভাবকদের প্রত্যাশা, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হোক সত্যিকার অর্থে নিরাপদ, যেখানে শিশুদের পাঠিয়ে যেন আর উৎকণ্ঠায় থাকতে না হয়।
2025 সালের 21শে জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে প্রাণ যায় 36 জনের, যার মধ্যে 28 জনই শিক্ষার্থী। যতদিন বাইসা থাকুন ততদিন এই অবস্থায় থাকুন, যেদিকে তাকাই সেদিকে ওর এই জিনিস ওই জিনিস কত জিনিস। বিভীষিকাময় ওই দুর্ঘটনার কথা স্মরণ করে এখনও শিউরে ওঠেন সেদিন নিহত 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আরিয়ানের মা। হাসপাতালে মৃত্যুর কিছুক্ষণ আগেও ছোট্ট আরিয়ান সান্ত্বনা দেয় মাকে। আমার কলিজার টুকরাতে পুরো পড়ছে, আমার কলিজার দিক আমার দম বন্ধ হয়ে আসতেছে যে এত পুরো কিভাবে পড়লো আমার কলিজার টুকরা। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যু হয় এই পরিবারের আরও 2 শিশু বাপ্পি এবং উমায়েরও। তাদের হারিয়ে পাগল প্রায় স্বজনরা। আরিয়ানে বিমানের পড়ার শব্দ শুনে বাড়ি আইছে, বাড়ি আওয়ার পরে বিমানের নীল আগুন তার 10 মিনিট জ্বালাইছে। তোর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা পুইরা, ভিতরের ফুসফুস খাদ্যনালী সব কিছু পুড়ে গেছে। কিভাবে আমার জড়াই ধরে শুইতো, কিভাবে আমার ডাকতো জামু তুমি না আসলে আমার ঘুম ধরে না। আমি না শুইছি যতক্ষণ আমার বাচ্চা শোয় নাই, সেই বাচ্চা এখন একা ঘরে শুয়ে রইছে। ওই দুর্ঘটনায় প্রাণ হারানো 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহানের পড়ার টেবিলটি এখনও আগের মতোই সাজানো। প্রতিদিন সেই টেবিলের সামনে দাঁড়িয়ে সন্তানের স্মৃতিতে ডুবে যান বাবা মা। নিস্তব্ধ সেই ঘর আজও যেন তাদের কাছে জারিফের উপস্থিতিরই নীরব সাক্ষী। 21 তারিখ রাতের বেলা শুধু একবার আমাকে বলছিল যে আব্বু আমার ক্ষুধা লাগছে। আমি কি খেতে মন চাচ্ছে, বললো যে পরোটা খাবো। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার এলাও করলো না, শুধু স্যুপ। ওইটাই শেষ কথা। একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কয়েক মিনিটই এলোমেলো করে অনেকের জীবন। কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই বোন, আবার কেউ সহপাঠী। স্বজন হারানোর শোক আর দগ্ধ শরীরের যন্ত্রণা নিয়ে এখনও স্মৃতি বয়ে বেড়াচ্ছেন অনেকেই। 1 বছর পার হলেও ট্রমা কাটেনি শিক্ষার্থীদের। গিয়ে দেখি যে আমার ছেলেটা যে বিল্ডিংয়ে পড়তো, আমার ছেলেটা যেইখানে দাঁড়াইতো ঠিক ওইখানটাতে প্লেন ক্রাশ হয়েছে। বিমানটা ঢোকার সময় ওকে আগে আঘাত করছে, প্রথম হিটটা ওর মাথাতে লেগেছিল। আমরা বলবো যে এখান থেকে প্লেন না নেওয়াই ভালো। তখন একটা ভয় লাগে যে বিমানটা যদি আবার পড়ে তাহলে আজ কি হবে। শিশুসহ এত প্রাণহানির ঘটনার পর কয়েকটি তদন্ত কমিটি করা হয়েছিল, তবে প্রতিবেদন জমা পড়লেও তা প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার। ওরা তো মাইরেই ফেলেছে, মানে হত্যা করলো আমাদের বাচ্চাদেরকে। এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট তো সঠিক তদন্ত করে কোনো বিচার করলেই না, আর আমাদের সাথে কোনো আশ্বাস তো দিল না, আর কথাবার্তা কিছু বললো না। ওরা সূর্য নামে যে ছেলেটা ওখানে ছিল, ও একমাত্র এই জিনিসটা জানতো যে আমি এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমি এই গরম নিঃশ্বাসটা নেওয়া উচিত না। ও কিন্তু অনেকটা সেফ হয়েছে, কিন্তু আর কেউ কিন্তু সেভাবে এই জিনিসটা জানতো না। তো এই ধরনের যেই শিক্ষামূলক যে প্র্যাকটিক্যাল নলেজগুলো যাতে ওদের বাড়ানো যায়, আমার মনে হয় সেদিকে নজর দেওয়াটা জরুরি বেশি। এমন দুর্ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি নিহতের স্বজন, সহপাঠী ও শিক্ষকদের। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। এনবিআরের শুল্ক ব্যবস্থাপনার সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মদ, সিগারেট সহ বিভিন্ন পণ্য খালাসের অভিযোগ উঠেছে হ্যাকারদের বিরুদ্ধে। এই জালিয়াতির কাজে ব্যবহার করা হচ্ছে কিছু সিএনএফ এজেন্টকে। কন্টেইনার ভর্তি মদ ও সিগারেট জব্দের ঘটনায় সম্প্রতি সেজার নামে এক হ্যাকারকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চোরাচালান চক্রের চাঞ্চল্যকর তথ্য। 2022 ও 2024 সালে চট্টগ্রাম বন্দর থেকে কয়েকশো কোটি টাকার বিদেশি মদ ও সিগারেটের চালান জব্দ করা হয়। এ ঘটনায় চোরাচালান চক্রের সদস্য ও হ্যাকার আশরাফ হোসেন রাজু ও খায়েজ আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে রাজুর জবানবন্দিতে উঠে আসে হ্যাকার সেজানের নাম। 2023 সালে কাস্টমসের এক কর্মকর্তার কক্ষে গিয়ে পাসওয়ার্ড চুরির সময় হ্যাকার মেহেদি হাসান রায়হান ও খায়েজ আহমেদকে আটক করা হয়। কারো মাধ্যমে তো আপনার মনে করেন যে লাইসেন্সটা ইউজ করছি, এটা তো আর এমনি যে ওই গাইবীভাবে তো কোনো কিছু করা সম্ভব না। আমার কাছে সব এভিডেন্স আছে, অসুবিধা নাই। আপনি আমার সাথে প্লিজ দেখা করেন ভাই।
সরকারি ওয়েবসাইট ক্লোন করে ভুয়া এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, ভূমি উন্নয়ন করের রসিদ ও কোভিড সনদ তৈরির অভিযোগে আগেও গ্রেপ্তার হয়েছিল সেজান। কারাগারে হ্যাকারদের সাথে পরিচয়ের পর রপ্ত করেন হ্যাকিংয়ের কাজ। কাস্টমস কর্মকর্তাদের আইডি ও পাসওয়ার্ড চুরির পর হ্যাকারদের সহায়তায় সিস্টেম হ্যাক করে বন্দর থেকে পণ্য খালাসের অভিযোগ কিছু সিএনএফ এজেন্টের বিরুদ্ধে। সিএনএফ এজেন্টের যেসব এইগুলো পাচ্ছি সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যাচাই বাছাই করে আমরা দেখব যে কারোর সাথে সে লিঙ্ক আছে কিনা। হ্যাকার ওয়ার্ল্ডে যেটা হচ্ছে তাকে হোয়াইট ডেভিল নামে পরিচিত। কোনো সিএনএফ এজেন্ট এর সাথে সম্পৃক্ত থাকলে সে আইনের আওতায় আসবে, তাকে কোনো মার্সি করা হবে না এবং আইনের দৃষ্টিকোণ থেকে তাকে সেভ করার কোনো স্কোপ নেই, সে যে হোক। তখন তার বিরুদ্ধে আইনের যত বিষয় থাকে সব কিছু আরোপ করা হবে। 2024 সালেও এক কাস্টমস কর্মকর্তার আইডি ব্যবহার করে সিগারেট চোরাচালান সংক্রান্ত এলসি রেজিস্ট্রেশন ও অ্যাক্টিভেশনের কাজ সম্পন্ন করেন সেজান। এই ধরনের অনুপ্রবেশ ঠেকাতে এনবিআর এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ওটিপি বাধ্যতামূলক, নিয়মিত পাসওয়ার্ড রিসেট ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের কথা জানান কাস্টমস কর্মকর্তারা। প্রতিনিয়ত যেহেতু এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এটা আপগ্রেডেড হচ্ছে, রিস্ক ফ্যাক্টর অনেকটাই কমে আসছে। তারপরও এনবিআর এর যে টিম আছে ডেফিনেটলি সেখান থেকে প্রতিনিয়ত যদি কোনো থ্রেট থাকে সেটার আলোকে সেটাই। এসআইকুডা ওয়ার্ল্ডের দুর্বলতাকে কাজে লাগিয়ে কাস্টমস হাউস কেন্দ্রিক প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও ধরাছোঁয়ার বাইরে হোতারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত 8 জন আহত হয়েছেন। সোমবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় হাজীগঞ্জ এলাকার বাসিন্দা ও ব্রাজিল সমর্থক অপূর্ব ও তার লোকজন আনন্দ উল্লাস করেন। এতে একই এলাকার আর্জেন্টিনা সমর্থক হাবিব ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ব্রাজিল সমর্থকদের ধাওয়া দেয়। এরপর ব্রাজিল সমর্থকরা দলবল বাড়িয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে প্রবেশের সময় মিয়ানমারের জান্তা সরকারের এক বিজিপি সদস্য ও 2 পুলিশকে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি। সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় 3 জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক একজন জানান, আরাকান আর্মির হাতে দীর্ঘদিন বন্দী থাকার পর 19 জুলাই রাতে আরও 2 জনকে সঙ্গে নিয়ে কারাগার থেকে পালিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে রওনা হন। পরে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির হাতে আটক হন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও বন্যার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে বান্দরবান। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বান্দরবান রাঙামাটি সড়কের একাধিক স্থানে সেতু ধসে পড়ায় পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছেন মানুষ। এতে দুর্ভোগে পড়েছেন রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে গেলেও বান্দরবনের পাহাড়ি জনপদে রয়ে গেছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পাহাড় ধসে কোথাও সড়ক চাপা পড়েছে, কোথাও স্রোতের তোড়ে সড়কের বড় অংশই ধসে গেছে, ভেঙেছে সেতু ও কালভার্ট। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস ও দুধপুকুরিয়া এলাকার তীব্র ঢলে রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর ভিত্তি। ভেঙে গেছে শিলকখালের বেইলি সেতুর একাংশ, ফলে বিচ্ছিন্ন রয়েছে বান্দরবন রাঙ্গামাটি সড়ক যোগাযোগ। সেতুর বিকল্প হিসেবে স্থানীয়দের ভরসা এখন বাঁশের সাঁকো। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথেই চলাচল করছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। নিয়ে গেছে, পুলিশটা ভাঙি গেছে বান্দরবন রাঙ্গামাটি সড়কের। জনভোগান্তি অনেক। এখানে দেখতেছেন কত লোক আসা যাওয়ার বিভ্রান্তি হচ্ছে, কোন রকম বাচ্চা কাচ্চা স্কুলে আসা যাওয়া করতে পারতেছে না। আমরা অনেক ঝুঁকিপূর্ণ ভাবে নিয়ে চলাফেরা করতেছি। আমরা চাই রাস্তার মেরামত করা হোক। ব্যাহত হচ্ছে কৃষি ও নিত্যপণ্যের পরিবহন। গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি খরচ ও সময়। অবস্থা কারণ আমরা কষ্ট করে কিন্তু পার হয়ে যাচ্ছি। এই রোডের হাজার লক্ষ লক্ষ কোটি কি যাতায়াত। এখন আমরা যারা আশেপাশে আছি
আমরা অতি দুর্ভোগগ্রস্ত আছি। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী বন্যায় বান্দরবনের প্রায় 21 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে 15টি সেতু ও কালভার্ট। ক্ষতিগ্রস্ত সেতু ও সড়ক মেরামতে কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। দ্রুত সংস্কার কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার আশ্বাস কর্তৃপক্ষের। বিধ্বস্ত অংশটিতে আমরা বেলি সেতু স্থাপন করছি। বেলি সেতু স্থাপনের কাজটি চলমান আছে। আর সেতুর অ্যাপ্রোচ সড়কে এটির প্রতিরক্ষামূলক কাজ শুরু হবে। জিও টিউব এবং জিও ব্যাগ স্থাপন করা হবে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার কাজ শেষ না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর 50% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 30 দিনের মধ্যে কার্যকর হবে এই সিদ্ধান্ত। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ব্যবসা ও শিল্পের স্বার্থ রক্ষায় এই শুল্ক আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, মোটর গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল আমদানির ক্ষেত্রে কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। নতুন শুল্কের আওতায় থাকছে ওয়াইন, হকি স্টিক, বাণিজ্যিক সিমেন্ট সহ বিভিন্ন ভোগ্য ও শিল্প পণ্য। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় থাকা পণ্যের ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে। এর আগে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, সফটউড, লাম্বার এবং গাড়ির যন্ত্রাংশের ওপর বিভিন্ন মাত্রার শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। 10ম দিনে গড়ালো যুক্তরাষ্ট্র ইরানের নতুন সংঘাত। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি দাবি করেছে, বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাহরাইন, কুয়েত ও জর্ডান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে নতুন করে হামলা চালানো হয়েছে। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আলোচনার পথ এখনও খোলা রয়েছে। একইভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন মধ্যস্থতাকারীর প্রস্তাব তারা পেয়েছে এবং কূটনৈতিক যোগাযোগ চলমান রয়েছে। তবে হামলা অব্যাহত থাকলে ইরানও সামরিক জবাব অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে তেহরান। যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।